দেখছেন এটি নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে গত বেশ কয়েকদিনের গরমে কিন্তু নাভিশ্বাস অবস্থা বাংলাদেশের মানুষের জনজীবনে এবং বাংলাদেশের আশপাশেও কিন্তু ঠিক একই রকম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুধুমাত্র মানুষ নয়, প্রাণীকুলও কিন্তু এই অবস্থার মধ্যে বেশ একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা সব মিলিয়েই বলতে পারি। এবং দেশে উত্তর ও দক্ষিণ পশ্চিমা অঞ্চলের জেলাগুলোতে গত কয়েকদিনের টানা যে 38 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করেছে, তাতে কিন্তু আমাদের দেশের যে পোলট্রি খাত সেখানেও বেশ সমস্যা দেখা দিয়েছে। আমরা আজকে পোলট্রি খাত নিয়ে আমাদের যে অতিথি থাকবেন তার সাথে কথা বলবো। তীব্র গরমে আসলে নাজুক অবস্থার মধ্যে আছে পোলট্রি শিল্প। এ নিয়ে কথা বলার জন্য আজকে ভার্চুয়ালি আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক বেগ, পোলট্রি বিজ্ঞান বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। শুরুতেই জানতে চাই যে দেশের পোলট্রি খাত এই মুহূর্তে কেমন যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। এটা টাইম নিড আমাদের ডিমান্ডে এই আপনার বর্তমান যে পোল্ট্রি শিল্পে যে আমাদের উপরে দখল যাচ্ছে সারা দেশব্যাপী গরমে, এটা অত্যন্ত সময়োপযোগী আলোচনা আমি বলবো। তো গত আসলে লাস্ট 5 ইয়ার্স শুধু এখন না, আমাদের পোল্ট্রি শিল্প ভালো যাচ্ছে না। কারণ করোনার পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, খাদ্যের দাম বৃদ্ধি, তারপর আবার হিট ওয়েভ, সব মিলিয়েই আসলে দিন দিনেই আমাদের মার্জিনাল খামারিরা পোল্ট্রি শিল্প থেকে তাদের ব্যবসা গুটিয়ে দিচ্ছে। তো এই কারণে এজ এ হোল আমি বলবো যে পোল্ট্রি শিল্পের এই গত লাস্ট 5 ইয়ার্স এবং সামনেও আরো ভয়াবহ অবস্থা আসতে পারে, যেহেতু অনেক খামারি এই হতাশায় খামার ব্যবসা ছেড়ে দিয়েছে এবং অনেকে নতুন করে বাচ্চা তুলছে না। সে কারণে সামনে হয়তো আরো সংকট দেখা দিবে। এই তীব্র গরমে সবচেয়ে বড়, এমনি তো তার ইকোনমিক ক্ষতি, মৃত্যু এগুলা তো হয়েছে, বাট সবচেয়ে বড় একটা ক্ষতি হয়েছে আরেকটা, যে মানুষ গরমে ডিম এবং মুরগি খাওয়া কমিয়ে দিয়েছে। জি। যেহেতু আসলে আমার শরীর সেটা গ্রহণ করতে এগ্রি করে না, যে কারণে দেখবেন আপনি মাংস ভালো লাগতেছে না গরমে। ডিমও ঠিক অনুরূপ অবস্থা। তো বিরাট একটা প্রতিদিন 4-5 কোটি ডিম উৎপাদিত হয়, প্রতি সপ্তাহে 3-4 কোটি ব্রয়লার বাজারজাত হয়। যদি না কিনে তাহলে কি অবস্থা হবে? তো সব মিলিয়ে আসলে পোল্ট্রি খাতের অবস্থা ভালো না, এবং আমি ফিউচার আমি খুব মানে বিপদ দেখতেছি এই 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 শিল্পের আর কি। আচ্ছা, স্যার, পোলট্রি যে আসলে একটা বিজ্ঞান সেটা অনেকেই জানেন না, এবং অনেকেরই ধারণা যে পোলট্রি মুরগির মাংস খারাপ বা ক্ষতিকর। যারা এই ধরনের আসলে মতামত বা মনোভাব পোষণ করেন তারা হয়তো জানেন না যে পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক উৎপাদিত মাংস হচ্ছে এই পোলট্রি। আমাদের দেশে বা বাংলাদেশে এই মুহূর্তে পোলট্রি খাতকে জনপ্রিয় করার কোনো রকম প্রচারণা আছে কিনা, সরকারের তরফ থেকেই হোক বা ব্যক্তি পর্যায় থেকে হোক? হ্যাঁ, আসলে পোল্ট্রি যে ব্রয়লার স্ট্রেন এগুলা ধরেন 60 সন থেকে উৎপাদিত হয়ে আমাদের দেশে 80-তে এসে এগুলা শুরু হয় এই বিজনেসটা, পোল্ট্রি ব্যবসা। তো আমাদের পাবলিককে প্রমোশন করা, অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, এগুলো আসলে করা হচ্ছে। কিন্তু এখনো কিন্তু আমরা এখনো বলি ইনজেকশন দিয়ে বড় করে, আসলে সম্পূর্ণ এগুলা মিথ্যা। কারণ এই ব্রয়লারটা এটা জেনেটিক্যালি মডিফাইড, এটা তাকে কৈলিক গুণাবলীগুলা, তার শরীরের যে বৃদ্ধির, তার এগুলা জেনেটিক্যালি ডেভেলপমেন্ট করা হয়েছে তাকে। সুতরাং এটা কখনো এই যে খাওয়াটা আমি ব্রয়লারকে খাওয়াচ্ছি, একই খাওয়া যদি আমার দেশি মুরগিকে খাওয়াই, কখনো 1 মাসে তার ওজন 2 কেজি হবে না। ওই আচ্ছা। দেশি মুরগিটার ওজন ওই 1 মাসে আমি দেখবো যে ওই 300-400 গ্রামই থাকবে। সুতরাং এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে এটা কখনো এটা আমাদের জনস্বাস্থ্যের জন্য কখনো ক্ষতি না। হ্যাঁ, যদি কেউ অনৈতিকভাবে খাবারে যদি এই ভেজাল মিশ্রিত করে, অথবা খাবার যদি হাইজিনিক না হয় মুরগির খাবার, তখন গিয়ে সেটা কিছু কন্টামিনেশন হইতে পারে। সেটা শুধু পোল্ট্রি খাবারের ক্ষেত্রে না, মাছের খাবারের ক্ষেত্রে, হিউম্যানের খাবারের ক্ষেত্রে, যে কোনো খাবারের ক্ষেত্রে হতে পারে। দোষটা আসলে পোল্ট্রির উপর, পোল্ট্রি ইন্ডাস্ট্রির উপর দিয়ে দেওয়া ঠিক হবে না। আর আমি আরেকটা বিষয় আপনাকে জানাচ্ছি, বর্তমানে যে পোল্ট্রি ইন্ডাস্ট্রি আমাদের দেশে ব্যবসা গড়ে, ফিড ইন্ডাস্ট্রি ব্যবসা, এটা ওয়ার্ল্ড ক্লাস কিন্তু খাদ্য উৎপাদন করে। ইভেন আমরা দেখেছি, আমি নিজে গবেষণা করে দেখেছি যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ধরেন আমি একটা স্ট্রেইন লালন পালন করলে 1 সপ্তাহে যে পরিমাণ নির্দেশনা থাকে এত ওয়েট গেইন করবে, আমি দেখেছি তার থেকেও বেশি ওজন হয় আমাদের দেশে।
তো সুতরাং এটাই প্রমাণিত হয় আসলে আমাদের যে খাদ্য ইন্ডাস্ট্রিগুলো এটা অত্যন্ত ডেভেলপড, হুম হুম এবং এরা খুবই স্ট্যান্ডার্ড মানের খাদ্য তৈরি করে, এবং তাদের দ্বারা যদি কোনো কন্টামিনেশন হইতো তাহলে তার গ্রোথ হইতো না। কিন্তু যদি পিওর খাবার যদি ভালো না হইতো, গ্রোথ হ্যাম্পার হইতো, এবং গ্রোথ কখনো 1200 গ্রাম বা 1.5 কেজির উপরে যাইতো না, সেখানে 2 কেজি হয়ে যায় ওজন। সুতরাং এটা আসলে উন্নত মানের একটা খাবার আমাদের দেশে পোল্ট্রি ইন্ডাস্ট্রি। মানুষ এটা ভুল ধারণা, এগুলা আসলে আমাদের দূর করতে হবে। পোল্ট্রির ডিম, ব্রয়লার এগুলা স্বাস্থ্যকর, সুস্বাদু, ইজিলি ডাইজেস্টেবল, হজম হয়, হুম হুম। শরীরের জন্য এটা খুব পুষ্টিকর। আচ্ছা স্যার, আমরা কিছুক্ষণ আগে কিন্তু শুরুতে তীব্র গরমের কথা বলছিলাম, যে নাভিশ্বাস উঠেছে জনজীবনে, এবং সেই সাথে প্রাণীকুলেরও কিন্তু একই অবস্থা। দেশের উত্তর এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে গত কয়েকদিন ধরে যে 38 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছিল, গত দুদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি নেমেছে হয়তো, যেখানে জি জি। স্বাভাবিক তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকে। তাপপ্রবাহের বড় যে ক্ষতির মুখে দেশের পোলট্রি বা মুরগির খামার আমরা বলতে পারি, সেখান থেকে উত্তরণের আসলে কি উপায় বলে মনে করেন, বা খামারিরা এই হ্যাঁ মুহূর্তে কি করবে? হ্যাঁ, আসলে যে পোলট্রি এমন একটা, এটা পাখি, এটা আর শরীরে কোনো গর্মগ্রন্থি নাই। হুম হুম। আমাদের এনিম্যাল মানুষ, এদের কিন্তু সোয়েট গ্ল্যান্ড আছে, সোয়েটিং হয়, হইলে এটা তাপমাত্রার ভারসাম্য রক্ষা হয়। পোলট্রির কিন্তু ওই গর্মগ্রন্থি নাই, যে কারণে এটা কোন অবস্থাতে অত্যধিক তাপ, হিট ওয়েভ এনিম্যাল সহ্য করতে পারলেও পোলট্রি সহ্য করতে পারে না। যখনই তাদের তাপমাত্রা শরীরের 29 এনভায়রনমেন্টের তাপমাত্রা আমরা 29 দেখি, তখনই সেই আস্তে আস্তে তার ডিটোরিয়েট করতে থাকে, খাওয়া আস্তে আস্তে কমাই দিবে, এবং এটা যখন 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই সে কিন্তু এগুলা আস্তে 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 তার খাওয়া দাওয়া এগুলো কমে যাবে। তার সে দ্রুত শ্বাস নেয়, খাওয়া কমিয়ে দেয়, সে পাখা ঝুলিয়ে রাখে, তার ওজন বৃদ্ধি, ডিম পাড়ে, এগুলো আস্তে আস্তে কমে যায় যখনই তাপমাত্রাটা 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রির দিকে যাইতে থাকে। হুম হুম। আর একদম ক্রিটিক্যাল যখন 35 থেকে 40 ডিগ্রি হয়। আচ্ছা, এনভায়রনমেন্টের তাপমাত্রা না আমরা 35 দেখি, কিন্তু ঘরের তাপমাত্রা পাখির লেভেলে আরো 2-3 ডিগ্রি বেশি, আচ্ছা। যেহেতু তারা ডেন্সলি ওইখানে থাকে। হুম তো হুম। বাতাসের আর্দ্রতা, যে ক্লাইমেট যেটা আমরা ফোরকাস্ট করে আবহাওয়া দপ্তর, তার থেকে আবার গড়ের তাপমাত্রা 3 ডিগ্রি বেশি হয়। তো দেখেন, তাহলে তো এটা 45 ডিগ্রি সেলসিয়াসের মতো হয়ে যাবে। তো আসলে এটা খুবই পাখির জন্য তখন এটা খুবই তার কোনো অবস্থাতেই তার তখন বেঁচে থাকা দায় হয়ে যায়। সে দ্রুত শ্বাস প্রশ্বাস নেয়, তার কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণ সে, যেহেতু সে প্যান্টিং বলে, আমরা আমাদের পোল্ট্রি বিজ্ঞানের ভাষায় বলি, যে দ্রুত শ্বাস প্রশ্বাস নেয়, প্রচুর কার্বন ডাই অক্সাইড লস হয়, তাহলে আচ্ছা, তার শরীরের যে পিএইচ বেড়ে যায়, তখন অ্যালকালোসিস হয়, হার্ট কলাপস হয়, হার্ট অ্যাটাক হয়ে সে এ নিয়ে মারা আমরা যায়। আরো কথা বলবো স্যার, তবে আমাদের আয়োজনের হ্যাঁ এই জি। পর্যায়ে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। দর্শক, আমরা হ্যাপেনিং পয়েন্টে এই পর্যায়ে একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টে, এবং আজকে আমরা কথা বলছিলাম তীব্র গরমে নাজুক পোলট্রি খাত। এবং আজকে আমাদের সাথে আছেন অতিথি হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক বেগ। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। কিছুক্ষণ আগে আমরা আসলে দেশের যে তীব্র তাপমাত্রায় পোলট্রি খাতের কী অবস্থা এবং তার সামগ্রিক পরিস্থিতি নিয়েই কথা বলছিলাম। এখন একটু ডিম উৎপাদনের প্রসঙ্গে জানতে চাই। ডিমের উৎপাদন এবং বাজার ব্যবস্থার যে সংকটগুলো, সেটা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। ধরুন, আমাদের দেশে পার ডে যে একটা সেন্সাস, এটাতে বলে যে 4 থেকে 5 কোটি প্রতিদিন ডিম উৎপাদিত হয়। হুম হুম। হ্যাঁ, আমাদের মার্কেট। এবং এটা যদি কোনো কারণে এই বেশি হয়ে যায়, তখন আবার কম বিক্রি হয়। আবার যখন এটা এই কম হয়, তখন আবার বাজার বেড়ে যায়, মার্কেট বেড়ে যায়। হুম এখন হুম। আর সবচেয়ে যেটা অ্যালার্মিং আমাদের জন্য, গত পরশু প্রেস ক্লাবে একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন যে এই কোন পর্যন্ত ডিমের দাম উঠবে। তো আচ্ছা। আমাদের এক প্রডিউসার উত্তর দিল যে আমার 11 টাকা তো খরচ, হুম হুম। 10 থেকে 11 টাকা ধরেন। কর্পোরেটদের হয়তো 10 টাকা খরচ হয়, কর্পোরেট খামারি, আর মার্জিনাল খামারিদের এটা 10.5 টাকা, 10.5 টাকা, 11 টাকা হয়। তাহলে আমরা দামটা দেখবো ফার্মার লেভেলে কত। হুম হুম।
আর বাজার লেভেলেরটা দেখার দায়িত্ব আসলে গভর্নমেন্ট বা পলিসি মেকার বা বাজার রেগুলেটরি বডি, রিটেলে কত লাভ করবে, হোলসেলে কত লাভ করবে। কিন্তু এখনো মার্জিনাল খামারিরা 1 টাকা 1.5 টাকা লসে গত 3 মাস যাবত ডিম বিক্রি করতেছে তারা, এবং তারা নিঃস্ব সর্বহারা, বুঝছেন। আচ্ছা এখন স্যার, আমরা এই যে দেখি এখন যে দেখা যাচ্ছে যে ডিম উৎপাদন হ্যাঁ, আসলে কমে যাচ্ছে, যারা আসলে ডিম হ্যাঁ, প্রডিউস করছেন তারাই বলছেন যে হ্যাঁ, ডিমের উৎপাদন কমে আমি যাচ্ছে। হ্যাঁ, এখন আমি বলতেছি যে যেহেতু এই অবস্থা এক্সিস্ট করতেছে চলমান, হুম হুম তো আস্তে আস্তে ডিম বাচ্চা তোলার সংখ্যা কমে যাচ্ছে খামারগুলা, হুম হুম, তাহলে তো পরবর্তীতে একসময় আবার দাম বাড়বে। অবশ্যই। তো এই এই তাহলে ডিমের 1 টাকা বেশি দাম দিয়ে পৃথিবীর একটা সুপার খাবার হচ্ছে ডিম, তাই হুম না? হুম, ডিমের ভিতরে একটা বাচ্চার জন্ম হয়, জীবনের জন্য যা দরকার সব ডিমের মধ্যে আছে। তো আমরা একটা পটল, একটা আলু, কলা, এগুলা যখন আমরা ক্রয় করি, এগুলারও তো দাম একটা 10 টাকা পড়ে। আমি গত বছর স্টাডি করছি এটা। তো আচ্ছা। একটা ডিম কেন 10 টাকা, 11 টাকা, 12 টাকা কিনলে মানুষ এত, এটা একটা ভালো খাবার। হুম হুম, এটা আমি যদি 1 টাকা বেশি দিই, এই শিল্পকে বাঁচাই বা চাষিদেরকে বাঁচাই। কিন্তু দুঃখের বিষয় আমাদের ওই মিডল বুবিরা বেশি ইনকাম করে, ওই খামারিরা, উৎপাদনকারীরা আসলে এটা পাচ্ছে না। তো সুতরাং এই যে ডিমের বাজার, এটা এটা এই এই এককভাবে আসলে ওই উৎপাদনকারীদের দায়ী করলে হবে না, হুম হুম, যেহেতু এটার ম্যাটেরিয়ালের দাম, ফিড, ইম্পোর্ট আইটেম, এটার দাম বাড়ছে। হুম হুম। এবং এটা অনেক টাকা, অনেক খাবার, সুপার খাবার, এগুলা খুবই উন্নত মানের ফিড ইন্ডাস্ট্রি খাবার তৈরি করে, যে কারণে দাম বৃদ্ধি না করে উপায় থাকে না। অবশ্যই এখন স্যার, অসুবিধা ইতিমধ্যে হচ্ছে যে আমরা দেখি যে ডিম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রায় সময়ে জেনারেটর জি, অতিরিক্ত ব্যবহারের ফলে খরচও বেড়ে হ্যাঁ, যাচ্ছে। এই যে নানামুখী অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, তাতে কৃষক আসলে কিভাবে লাভবান হচ্ছেন? কৃষক তো আসলে লাভ তো নাই, তারা কত কম লস দিয়ে তো এখন খামার চালাবে। হুম যেহেতু সে ধরেন ইতালি থেকে আসছে বা মধ্যপ্রাচ্য থেকে আসছে, আর যাবে না, সে একটা খামার করছে, তার 15-20 লাখ টাকা ইনভেস্ট হয়ে গেছে, সে তো এখন কি করবে? সে সে এখন চাচ্ছে কোন রকম আমি বেঁচে থাকলে হয়, এটা নিয়ে আসলে কোনো, সে তো লাভ হচ্ছেই না। পোল্ট্রি খামারটা কর্পোরেট খামারিদের, বড় খামারিদের কিছু লাভ হয়, হুম হুম, বা বড় খামারিদের লাভ হবে, কর্পোরেট না হয়েও যদি বড় খামার হয় তাদের কিছু লাভ হয়, কিন্তু মার্জিনাল খামারিদের পোল্ট্রি শিল্পে আসলে এটা লাভ হচ্ছে না। এখন এটার জন্য উদ্যোগ কি, এটা আমাদের কর্পোরেট যারা খামারি তাদেরকে এগিয়ে আসতে হবে, আমার যে মার্জিনাল খামার তাদেরকে বাচ্চা দিতে হবে। হুম তো হুম, তারা ওই এটাকে কন্ট্রাকচুয়াল আর কি এগ্রিমেন্ট করে, কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে, যারা এখন অলরেডি কন্ট্রাক্ট ফার্মিং আমাদের দেশে চালু আছে, জি, করছে, কিন্তু কন্ট্রাক্ট ফার্মের কোনো পলিসি নেই। হুম হুম, পলিসি না থাকার কারণে অনেক মার্জিনাল যারা কন্ট্রাক্ট ফার্মিং এর আওতায় কর্পোরেটদের সাথে যুক্ত হচ্ছে, তারা কিন্তু কই নাকি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়, অসুবিধা করে, পরবর্তী মামলার ভয় দেখায়। তা আসলে এইভাবে পৃথিবীতে কন্ট্রাক্ট ফার্মিং আছে, সে কন্ট্রাক্ট ফার্মিং করতে হবে ইথিক্যালি, এবং এটার কোনো গভর্নমেন্ট রিকগনাইজ একটা নীতিমালা থাকবে। সেই নীতিমালার আলোকে তারা দুই পক্ষ বসে এগ্রিমেন্ট করবে যে কত তার হাউস রেন্ট, তাকে তার ঘরটার জন্য কর্পোরেট বড় খামারি তাকে কত দিবে, তার লেবারের জন্য তাকে কত দিবে, এবং লাভ কত দিবে। এই তিনটে বিষয় যদি ফয়সালা করা যায়, তাহলে কন্ট্রাক্ট ফার্মিং ভালো। এতে কর্পোরেটরা তাদের যে ফিড, খাদ্য বিক্রি করবে, বাচ্চা বিক্রি করবে, তাদের ব্রিডার ফ্লক আছে, তারাও লাভবান হবে। হুম আর হুম, এট দা সেম টাইম আমরা যে মার্জিনাল খামারি, যে পোল্ট্রি শিল্পের থেকে অলরেডি সে বন্ধ, তার বিদায় নিয়েছে, যে সে আবার নতুন করে হয়তো আশা বাঁধবে যে না, আমি তাহলে এইভাবে যাই, যেহেতু আমি এখন আমার ক্যাপিটাল নাই, কিচ্ছু নাই। আমি এই গত 10 বছর যাবতে বলে আসতেছি কন্ট্রাক্ট ফার্মিং এর একটা নীতিমালা করার জন্য, এই আপনাদের এখানেও বলছি, কিন্তু কেউ আমার কথা শুনতেছে না। আচ্ছা, এটা না হওয়াতে কিন্তু ওই মার্জিনাল কন্ট্রাক্ট খামারিরাও অনেকে এখন আবার কন্ট্রাক্টে যাচ্ছে না, তারা হুম হুম, টোটাল ব্যবসার থেকে সরে যাচ্ছে। তো এটা আমাদের দেখতে হবে, কারণ এই সস্তা প্রোটিন পৃথিবীতে, এটা এই ব্রয়লার বা ফার্মের ডিমের কোনো বিকল্প নাই। শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য খাদ্যের দাম তো ইচ্ছে করলে কমানো যাবে না, কিন্তু কর্পোরেট বড় বড় খামার যেগুলা, হুম হুম, বাংলাদেশে 10-15টা বড় খামার আছে, আমি তাদেরকে অনুরোধ করি আপনার মাধ্যমে যে তারা যেন এই একটা সচ্ছল একটা কন্ট্রাক্ট ফার্মিং এর নীতিমালা তৈরি করে, সরকারের সাথে করে, ডিএলএস এর মাধ্যমে এটাকে এক্সিকিউশন করে, এবং প্রান্তিক খামারিদেরকে যেন বাঁচিয়ে রাখা যায়,
এবং অবশ্যই। বিশেষ করে জি, আমার এই আমরা তীব্র গরমের জি কথা জি বলছিলাম স্যার। জি, অবশ্যই আমরা বুঝতে পেরেছি। আমরা তীব্র গরমের কথা শুরুতে যেমনটা বলছিলাম এবং এই গরমে কিন্তু আমরা সবচেয়ে বেশি যে পরিচিত শব্দটি আমরা পেয়েছি সেটা হচ্ছে হিট স্ট্রোক। হিট স্ট্রোক কিন্তু মানুষের ক্ষেত্রেও হচ্ছে এবং পশু প্রাণীর ক্ষেত্রেও হচ্ছে। আমরা বেশিরভাগ সময় দেখছি যে খামারে কিন্তু অতি গরমে মুরগি হিট স্ট্রোক করছে, যার ফলে ফ্যান দিয়েও আ এই হিট স্ট্রোক কমানো যাচ্ছে না, মুরগি মারা যাচ্ছে এবং সেই সাথে ডিম উৎপাদন কমে যাচ্ছে। এই অবস্থায় কি করণীয় স্যার? হিট স্ট্রোক আসলে এটা হচ্ছে ওয়েভ থেকে হয় হিট হিট স্ট্রেসটা হিট স্ট্রোক হয়। হুম, এটা আমি একটু আগে বলছি যে যেহেতু তার তাপমাত্রা শরীরের তাপমাত্রা প্রোডাকশন এবং হিট লস এবং হিট গেইন যখন এটি ইমব্যালেন্স হয় তখন তার ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার হয়, অ্যাসিড বেস ব্যালেন্স নষ্ট হয় এবং ফাইনালি ওই কার্বন ডাইঅক্সাইড বেশি লস হওয়ার কারণে কলাপস হয়, হুম, হার্ট অ্যাটাক হয়, সে মারা যায়। তো এখন এই যে এটার থেকে উত্তরণের জন্য আমাদের এখন কি করণীয়, তাই তো? জি, যে এটার থেকে তো এটার জন্য আসলে আমাদের দীর্ঘমেয়াদী এবং আশুকরণীয় এগুলো আমরা আসলে এত ডিপ ভাবে আগে চিন্তা করি নাই। কখনো আসলে বাংলাদেশে এরকম হিট ওয়েভ হয়ও নাই, আর এই শিল্পের বিজ্ঞানী বা আমরা যারা আছি তারা এটা চিন্তাও করি নাই। অলরেডি আমরা এই গত 1 মাসে অনেক কিছু চিন্তা করে ফেলেছি আর কি, যে কি করতে হবে। তো এর ভিতরে আমি মুরগির খামারের জন্য তাৎক্ষণিক আশুকরণীয় আমরা যেগুলা দেখলাম যে এখন হিট স্ট্রোক, এখন তো আমি নতুন ঘর গান বানাইতে পারবো না। এখন করণীয় আমরা বলছি যে একদম দরজা জানালা পর্দাগুলো তুলে দিবে, ক্রস ভেন্টিলেশন থাকবে, স্ক্রিন গুলাকে ফোল্ডিং করে রাখবে, তার বিশেষ করে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করতে হবে। আমরা করি কি, স্ট্যান্ড ফ্যান না দিয়ে ওই সিলিং এর ফ্যানটাই দিই। জি। আবার আমাদের রূপ হচ্ছে ডেউটিনের, ওই ডেউটিনের গরম হাওয়াটাই কিন্তু ওই মুরগির চারিপাশে ঘুরে, হুম, হুম। সে তার ঠান্ডা হাওয়া সে পায় না। স্যার, তো যে মুরগির কারণে তাপমাত্রা যে আমরা এখন বলি, অসহনীয় পর্যায়ে চলে গেছে সেটা কিভাবে বোঝা জি যাবে? জি হ্যাঁ হ্যাঁ, ও এটা বোঝা যাবে। যে আমি মনে হয় এই জিনিসটা শেষ করি কি করতে হুম, হবে, হুম। পরে আপনি একটু পরে এটা বলেন। অবশ্যই স্যার। যে তারা আমরা জুট বস্তা আমরা বলি যে চালার উপরে দিয়ে পানি স্প্রে করে দিয়ে, এগুলো যদিও করতে এটা ঝামেলা বেশি, হুম, তারপরে এটা একটা ওয়ে। আর তারপরে যদি আইস ঘরে থাকে, তা করার সক্ষমতা থাকে, কিছু আইস তখন ঘরের মাঝে মাঝে যদি আমরা গামলাতে বা ইয়েতে রেখে দিই বা তা ফ্যানটা ঘুরে, তখন কিছু ঠান্ডা এনভায়রনমেন্ট তৈরি। হুম, হুম, কিন্তু কোনো অবস্থাতে পোল্ট্রির গায়ে পানি স্প্রে করা যাবে না, তাই না? প্রিমিসিস ওয়াল টোয়াল আশেপাশে কিছু করা যাবে স্প্রে, কিন্তু পোল্ট্রির গরুরকে ওয়াশিং করা যাবে, গরুর গোসল করানো যাবে, কিন্তু মুরগিকে করা যাবে না। তো এই জিনিসটা সতর্ক থাকতে হবে। তারপরে লিটারটা যেন ড্রাই থাকে। আর যে ঘরে 1000 মুরগি ছিল সেখানে 400 মুরগি রাখবো, যে ঘরে 600 ছিল সেখানে আমরা 400 রাখবো। দ্যাট ইজ স্পেস বাড়াই দিতে হবে, কারণ তাদের শরীরের যদি গাদাগাদি করে রেখে দিই আমরা, তাহলে তার ফিজিওলজি কি, তাদের এক্সক্রিয়েটেড গ্যাস যে এগুলা তাকে পলিউশন হবে, হ্যাজার্ড হবে, হুম। যে কারণে তাদের বাসস্থানে কম সংখ্যক পাখি রাখতে হবে। তো আর জেনারেটর যে একটা অতিরিক্ত খরচ, এটা স্ট্যান্ড বাই রেডি, নাহলে তো মারা যাবে। কারণ আচ্ছা। যেই যেই 35-40 ডিগ্রি 42 ডিগ্রি তো বাঁচবে না। সুতরাং জেনারেটরের ব্যবস্থা যদি করতে পারে, যে যার সাধ্য মতো ওই কত ওয়াটের করবে সেটা করতে হবে। আর প্রয়োজনে আর্লি মার্কেটিং করবে। আপনি বলছিলেন আর্লি মার্কেটিং এটা জি। কতটুক স্বাস্থ্যকর বা কি। হুম, হুম। আসলে ব্রয়লার কোনো এটা অসুবিধা নাই। আপনি যদি মনে করেন আর বাঁচাইতে পাচ্ছেন না, এটার 15 দিন 20 দিন বয়স, এটা সেল দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এটা টোটাল লসের থেকে তবু তো কিছু রিটার্ন হলো সেই। আচ্ছা। আর আপনি বলছেন যে কি দেখলে আমি বুঝবো যে অসহনীয় সেটা গরমে, জি, জি। তাপমাত্রাটা অসহনীয় অসহনীয় গরম পর্যায়ে মাত্রা। গেছে। তো প্রথমেই সে করবে কি, যখনই তাপমাত্রা বেশি হবে সে খাদ্য আস্তে আস্তে দ্রুত বন্ধ করে দিবে। সে পানি খাওয়া, গরম পানি পানি খাওয়া বন্ধ করে তার পাখা সে এইভাবে শরীর থেকে লিফটেড করে নিবে, এইভাবে তুলে রাখবে, কারণ যেন তার ভিতরে ঠান্ডা লাগে। হুম। পাখাটাকে সে উপরে তুলে রাখবে বা মাটির সাথে দিয়ে বসে যাবে, এবং ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিবে, খাওয়া টোটাল বন্ধ করে দিবে। তাহলে এটা সিরিয়াস হিট হিট স্ট্রেসে আছে স্ট্রোকের। ধরে নিতে হবে। আচ্ছা। তো স্যার, এখন আমাদের আমার আয়োজনে একবার, জি, বলুন। আমি কিভাবে এটা রিমিডি করব, সমাধান করব, সবচেয়ে বেশি হচ্ছে যে কম আমাকে ঠান্ডা পানি সরবরাহ করতে হবে হুম, হুম। উইথ ভিটামিন সি অ্যান্ড ইলেকট্রোলাইট। আমরা যে ওরসালাইন খাই ওইখানে প্রচুর ইলেকট্রোলাইট থাকে, তাহলে ভিটামিন সি, ইলেকট্রোলাইট, ঠান্ডা পানি, এইটাই হচ্ছে তার মেইন খাবার। 11টা থেকে 3টা 4টা পর্যন্ত টোটাল খাবার বন্ধ করে রাখতে হবে, শুধু পানিটা সে খাবে। আর আচ্ছা। তার বিশেষ করে হিট ওয়েভের জন্য এটা তো এক্সট্রা রেশন তৈরি করে না। তো হুম, হঠাৎ করে আসছে যে কারণে ওই ধরনের রেশন বাজারে পাওয়া যায় নাই। এখানে হাই হাই প্রোটিন রেশন, হাই প্রোটিন বেশি দিতে হয়, ক্যালোরি কম দিতে হয়, কারণ ক্যালোরি শরীরে হিট আরো জেনারেট করে, যে কারণে লো ক্যালোরি খাবার দিতে হবে। দ্যাট ইজ আচ্ছা। একটা হিট ওয়েভ রেশন বানাইতে হবে আর কি।
তো অবশ্যই স্যার এগুলা আমরা যদি বুঝতে পেরেছি। ভবিষ্যতে আমি এই কথাটাই বলতে করেন। চাচ্ছিলাম আসলে এই গরমে আসলে মুরগিকে খাবারের পরিমাণটা কি হবে এবং ফুড সিস্টেমটা কি হ্যাঁ, হওয়া চাই যেটা আপনি একটু আগেই হ্যাঁ, বললেন। হ্যাঁ। স্যার অসংখ্য জি, ধন্যবাদ জি, আমাদের আজকের আয়োজনে আপনাকে যুক্ত হবার জন্য। জি। আমি আর মনে হয় সময় শেষ না? জি, আমাদের সময় হ্যালো? একদম শেষ পর্যায়ে আমি আমরা চলে এক এক এসেছি। ১ মিনিটে ১ জি, মিনিটে একটা বলি। অবশ্যই বলুন। ভবিষ্যতের জন্য আমি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের সিমেন্টের শীট ব্যবহার করতে হবে। হুম, হুম। দেউটিন ব্যবহার না করে। তাই না? ঘরের উচ্চতা বেশি দিতে হবে এবং খামারে উপযুক্ত গাছ লাগাইতে হবে যেটা ছায়া দিবে এবং ড্রেনেজ ব্যবস্থা সুন্দর হইতে হবে। দ্যাট ইজ আমাদের দেউটিন ট্রেডিশনাল ওইটা বাদ দিয়ে সিমেন্টের টিন শীট ব্যবহার করতে হবে ঘর বানাইতে। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব মুরগির ঘর তৈরি করতে হবে। এটার উপর গুরুত্ব দিতে হবে। ওকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সম্মানিত অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক বেগ, অধ্যাপক পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের যে পরামর্শগুলো দিয়েছেন নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা এই বিষয়গুলোতে নজর দেবেন। দর্শক আজকে এই পর্যন্তই ছিল হ্যাপেনিং পয়েন্ট। অন্য কোনো দিন অন্য কোনো আয়োজন নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই এটিএন নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।